1984 খ্রিস্টাব্দের 7ই মার্চ আমার লেখা একটা রম্য রচনা আজ আমি পাঠ করে শোনাচ্ছি। লেখার নাম সেরা হওয়ার চাবিকাঠি। জীবনে উন্নতি লাভ করার চাবিকাঠিটা কি? উত্তর একটাই, সাধনা। জীবনে উন্নতি লাভ করার জন্য চাই সুগভীর অনুশীলন, সে যে কোনো বিষয় হোক না কেন। আর চর্চা করতে করতে ব্যাপারটা যদি মন প্রাণ দিয়ে ভালোবেসে ফেলা যায়, তবে সেরা হওয়ার রক্ষেটাকে। একবার বিশ্ববিখ্যাত বিজ্ঞানী টমাস আলভা এডিসনকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনার অসাধারণ সৃষ্টিসমূহের মূল কি? এডিসন মৃদু হেসে উত্তর দিয়েছিলেন, সাধনা। চর্চা আর সাধনা দুটো প্রায় একই কথা। চর্চার ফলে যদি অন্তর থেকে খোঁচা খেয়ে চর্চার পরিমাণ চর্চার করে বেড়ে ওঠে, তবে তাকে বলা হয় সাধনা। প্রশ্নটা যদি এডিসনকে না করে মেধো বা পেচোর মাকে করা হতো, তবে উত্তরটা একই আসতো, সাধনা। চর্চা সম্বন্ধে কতগুলো কথা বলা দরকার। চর্চার কতগুলো বিষয় এমন অবহেলিত হয়ে আছে যে কেউ সাধনার ফলে শীর্ষস্থানে গেলেও ইতিহাসে স্থান করে নিতে পারে না, তবে সমাজ তাদের মনে রাখে। গোটা দু তিন উদাহরণ দেওয়া যাক। ঢোল গোবিন্দ তার মার পেট থেকে পড়ে খুব কেউমেউ করে উঠল। তার সেই অস্বাভাবিক আচরণ দেখে প্রতিবেশীরা এই সিদ্ধান্তে উপনীত হলো যে এই ছেলেটা বাঁচলে একটা কেউ কেটা হবে। কালের আবর্তনের সঙ্গে সঙ্গে ঢোল গোবিন্দ নিজের নাম সমাজের বুকে রেখে গেল। তবে ঐতিহাসিকদের অদূরদর্শিতার ফলে ইতিহাসে সে স্থান পায়নি। জন্মের পর সেই যে সে কেউ শুরু করলো, মরার আগে পর্যন্ত তা থামলো না। অর্থাৎ সে সারা জীবন ধরে চর্চা করলো। লেখাপড়া নিয়ে সে বিশেষ মাথা ঘামাতো না, কারণ তার মতে একটা লোক যখন জন্মায় তখন যাবতীয় বুদ্ধিশুদ্ধি নিয়েই জন্মায়। সুতরাং পড়াশোনার প্রয়োজনটা কি? তার সেই প্যাক করা বুদ্ধিশুদ্ধি দিয়ে সে পৃথিবীর লোককে খুব একচোট জ্ঞান দিয়ে গেল। পৃথিবীতে এমন কোনো বিষয় ছিল না যে তার অবাধ সঞ্চরণ না ছিল। এমনকি তার এমন একটা মনোভাব ছিল, সেই পৃথিবীর একমাত্র বোদ্ধা। সুতরাং লোকেদের সে জ্ঞান দিত। বিধান চন্দ্র ডাক্তারি কিছু জানে না, গান্ধীজি নেতাজি দেশের জন্য কচু করেছে, রবীন্দ্রনাথ একটা বুর্জোয়া, রেডা কোনো আর্টিস্টই নয়, ইত্যাদি ইত্যাদি। বস্তুতপক্ষে সেই গুটি কয়েক নামই লোকমুখে শুনে আসছিল। তারা যে কি করেছে তা জানবার বিন্দুমাত্র অবকাশ পায়নি। ঢোল গোবিন্দ শুধু একটি লোককেই শ্রদ্ধা করত, তার পরম গুরু জগাই চন্দ্রকে। তিনি নাকি বিশ্বের একম অদ্বিতীয়। আরেকটা উদাহরণ দেওয়া যাক। সতীশবাবুর ছেলে মেধো আগে বেশ লক্ষ্মীপানা ছেলেটি ছিল, বাড়ি থেকে বিশেষ বেরোতো না। পাড়ার বখাটে ছেলেরা তাকে রকে বসাবার বার কয়েক টোপ দিয়েছিল, মেধো সে ফাঁদে পা বাড়ায়নি। কিন্তু ম্যাট্রিক পরীক্ষায় ফেল করার পর মেধো নিজেই এসে রকে বসলো। রকের ছেলেদের ক্রিয়াকলাপের সাথে মেধো বিশেষ পরিচিত ছিল না, অসুবিধা হতে লাগলো, কিন্তু ক্রমেই সে অভ্যস্ত হয়ে উঠতে লাগলো। এরপর কিছুদিন ধরে চললো চর্চা। মাস তিনেক বাদে চর্চা করতে করতে যখন বিষয়টা তার ভালো লেগে গেল, তখন সে উন্নতি করতে শুরু করলো, অর্থাৎ টপে যেতে লাগলো। শেষে এমন অবস্থা হলো, তার গালিগালাজের চোটে গুপ্তি বাড়ির রকের পাশ দিয়ে কেউ যেতেই চায় না। আরেকটা ঘটনার কথা মনে পড়ছে। সাধনায় সিদ্ধি লাভ করে পেচোর মা পাঁচি গ্রামে বিখ্যাত হয়ে গেলেন। বছর 8 আগের কথা। সুমতি, যার নাম পেচোর মা, দোল পূর্ণিমার দিনে সিধুবাবুর বউ হয়ে বাড়িতে এসে উঠলেন। বাড়িতে লোক বলতে ছিল মোটে দুজন, সিধুবাবু আর তার মা হরিমতি। এখন সংসারে সংখ্যাটা 3-এ দাঁড়ালো। বিয়ে উপলক্ষে একটা সামাজিক অনুষ্ঠান হলো। হরিমতি তার একমাত্র ছেলের বিয়েতে ঘটা করে সারা গ্রাম নিমন্ত্রণ করেছিলেন। হরিমতির মুখটা বিশেষ সুবিধার ছিল না। সুমতি প্রথম প্রথম বেশ সহ্য করতে লাগলো, কিন্তু আগুনকে কি ছাই চাপা দিয়ে রাখা যায়? যেটা ছিল সুমতির একান্ত ভেতরের জিনিস, ঠেলা খেয়ে ভেতর ভেতর তার চর্চা চলতে লাগলো। হরিমতি ক্রমশই নিস্তেজ হয়ে পড়েছিল। সুমতি ক্রমশই সাধনায় মনোনিবেশ করেছিল। শেষে এমন অবস্থা হলো, শিষ্যের তেজ সামলাতে না পেরে গুরুর দ্বারে আশ্রয় নিলেন। বর্তমানে একথাও শোনা যাচ্ছে যে নিজেদের পজিশন বজায় রাখতে কেউ কেউ পেচোর মাকে নগদ মূল্যের বিনিময়ে হায়ার করে নিয়ে যাচ্ছে।